আসসালামু আলাইকুম বন্ধুরা। এই গল্পটা একটি ছোট, কিন্তু এখানে সম্পূর্ণ গল্প একসাথে দেয়া আছে। সকাল সকাল ঘুমিয়ে আছি, এমন সময় কে যেন আমার কম্বল ধরে টানাটানি শুরু করে দিল। হাত খোলা চোখে তাকিয়ে দেখি আমার ছোট ভাই রাব্বি। আমি তাকে বললাম, কিরে, সকাল সকাল কম্বল ধরে টানাটানি করছিস কেন? কখন থেকে ডাকছি, উঠতেছেই না। এত সকাল সকাল ডাকছিস কেন? আম্মু উঠতে বললো তাড়াতাড়ি, তাই ডাকতে এলাম। সকাল সকাল বিরক্ত করিস না তো, যা এখান থেকে। ঠিক আছে, আম্মুকে গিয়ে ডাকছি। যা যা। এই বলে আমি আবারও ঘুমাতে লাগলাম, আর রাব্বিও রুম থেকে চলে গেল। কিন্তু আমার এই ঘুমার বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে বৃষ্টি হতে শুরু করলো। আমি ধরফড়িয়ে উঠলাম, তাকে দেখে আম্মু পানির বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, আর পাশে রাব্বি মিটিমিটি করে হাসছে। মনে হচ্ছে গিয়ে কানের করে দেই 3 আঙ্গুল। আম্মু, এটা কি হলো? পানি মারলে কেন? কতক্ষণ ধরে রাব্বি উঠতে বলল, উঠলি না কেন? এত সকাল উঠে কি করব? এখনো সকাল আছে, 9টা বাজে। তো কি হয়েছে? কি হয়েছে? কলেজ যাবি না? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়, নাস্তা দিচ্ছি। ধ্যাত, ভাল লাগে না। এই বলে আমি ওয়াশরুমে চলে এলাম ফ্রেশ হতে, আর আম্মু আর রাব্বি হাসতে হাসতে নিচে চলে গেল। এবার চলুন আপনাদেরকে পরিচয় দিয়ে দিই। আমি আকাশ আহমেদ। বাবা ব্যবসা করে, আর মা তো গৃহিণী। আমরা 2 ভাই। রাব্বি হচ্ছে আমার ছোট ভাই, 7ম শ্রেণীতে পড়ে, আর আমি ইন্টার সেকেন্ড ইয়ারে। আপনাদের পরিচয় দিতে দিতে ফ্রেশ হয়ে গেলাম। তারপর কলেজের জন্য রেডি হয়ে নিচে চলে এলাম। নাস্তা করে রাব্বিকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাব্বির স্কুল আমাদের কলেজের সামনেই, তাই রাব্বিকে স্কুলে দিয়ে আমি কলেজে যাব। তারপর রাব্বিকে দিয়ে আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম আমার বন্ধু ফাহাদ একটা বেঞ্চে বসে আছে। আমি তার কাছে গিয়ে বললাম, কিরে, এখানে একা একা বসে কি করছিস? তোর জন্যই অপেক্ষা করছি। তুই একটু তাড়াতাড়ি আসতে তো পারিস। এত তাড়াতাড়ি সে কী করব? জীবনে একটা প্রেমই করতে পারলাম না। থাক ভাই, এই কথা বলে নিজেকে আর আমাকে দুঃখ দিস না। আচ্ছা, আজকে নাকি নতুন ম্যাম আসবে আর বাংলা ক্লাস নেবে? হুম, আমিও তাই শুনেছি। নতুন ম্যাডাম নাকি ভার্সিটিতে পড়ে। তিনি খুব ভালো ছাত্রী, আর প্রিন্সিপাল স্যারের কীরকম যেন আত্মীয়। আমাদের আগের ম্যাডাম চলে যাওয়ায় কোনো ম্যাডাম পাচ্ছিল না, তাই কিছুদিনের জন্য নিয়ে আসছে। আর ম্যাডাম নাকি খুব রাগী, আমাদের বাংলা ক্লাস নেবে শুধু। যাক, ভালো হয়েছে বাংলা ক্লাসের দায়িত্ব নেওয়াতে। ইংরেজি ক্লাস নিলে তো আমি শেষ। আর একটা কথা, ম্যাডাম নাকি অবিবাহিত, দেখতে অনেক সুন্দরী। তা আমাকে বলছিস কেন? তুই তো সিঙ্গেল, লাইন মারবি না? জিন্দেগি তামাতাম হয়ে যাবে সিনিয়র মেয়েকে বিয়ে করলে। সাব্বিরকে দেখিস না, ও সিনিয়র বউকে দিয়ে সব কাজ করায়। হুম, তাই ভালো হবে। আচ্ছা চল, এখন ক্লাসে যাওয়া যাক। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। প্রথম ক্লাসটা শেষ করে একটু বাইরে এলাম। বাংলা ম্যাডামের ক্লাস দ্বিতীয় পিরিয়ডে। বাইরে ফাহাদ আর আমি গল্প করছি, এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকে দেখে আম্মু। আমি রিসিভ করলাম। হ্যাঁ আম্মু, বলো। তুই তাড়াতাড়ি বাসায় আয়। কেন আম্মু, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি। তোর খালু নাকি স্ট্রোক করেছে। আমি সেখানে যাব, আবার বিকেলে চলে আসব। তুই বাসায় আয়, বাসায় কেউ নেই। তো আমি বাসায় গিয়ে কি করব? তুই আমার সাথে যাবি? আমি কেন যাব? আব্বুকে বললে আব্বুকে নিয়ে যাও। তোর আব্বু নাকি মিটিংয়ে ব্যস্ত, আসতে পারবে না, তোকে নিয়ে যেতে বলল। ঠিক আছে, আমি আসছি। আসার সময় রাব্বিকে সাথে নিয়ে আসিস। ঠিক আছে। তারপর আমি ফাহাদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। আসার সময় আব্বুকেও নিয়ে এলাম স্কুল থেকে। নতুন ম্যাডামকে আজ আর দেখা হলো না। বাসায় এসে দেখি আম্মু রেডি হয়ে আছে। তারপর আম্মুকে নিয়ে খালার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে সব সেরে বিকালে বাসায় আসলাম আম্মুকে নিয়ে। মাথায় একরাশ বিরক্তি কাজ করছে। ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। বিকেলে আর কোথাও যাওয়া হলো না। ঘুম ভাঙলো রাতে রাব্বির ডাকে। ফ্রেশ হয়ে নিয়ে এসে আব্বু আম্মু সবাই মিলে ডিনার করে যে যার রুমে চলে এলাম। আমি রুমে এসে ফোন চাপতে লাগলাম। বিকেলে ঘুমিয়েছি, তাই রাতে আর ঘুম আসছে না। মনে হয় এতক্ষণে সবাই ঘুমিয়ে গেছে, আমার ঘুম আসছে না। তাই আমি আর জেগে না থেকে ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলাম। এমন সময় খট করে দরজা খোলার আওয়াজ পেলাম। আমি রুম থেকে বের হলাম। তাকে দেখে রাব্বি রুম থেকে চুপি চুপি বের হচ্ছে। ভাবলাম জল খেতে এসেছে মনে হয়, কিন্তু না, রাব্বি ম্যান গেট দিয়ে চুপি চুপি বের হচ্ছে। আমি ওর পিছু নিতে লাগলাম যে ও এত রাতে কোথায় যাচ্ছে। পিছন থেকে ডাকতে চাইলাম, কিন্তু পরেক্ষণে আবার কীভাবে যেন ডাকলাম না। রাব্বিকে পিছু করতে করতে অনেকটা পথ চলে এসেছি, তাই আমারও ভয় লাগছে। পিছু করতে করতে রাব্বি এক জায়গায় দাঁড়িয়ে গেল। আমি ঝোপের আড়াল থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি। রাব্বি আমাকে দেখতে পারবে না, কোনো আওয়াজও শুনতে পারবে না। আমি ওকে লক্ষ্য করছি। এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখে ফাহাদ। আমি ফোন রিসিভ করলাম। ফাহাদ বলল, কি রে দোস্ত,
ঘুমিয়ে পড়েছিস? না, ঘুমাইনি, বাইরে বেরিয়ে আসতে হলো। রাতে বাসার বাইরে কেন তোকে আসতে হলো? দেখলাম রাব্বি চুপি চুপি বাইরে এলো, দেখতে এলাম কোথায় এলো, তাই ওর পিছনে একটা জায়গায় এসেছি। বুঝেছি, তোর ভাই একটা মেয়ের সাথে দেখা করতে এসেছে। চুপ কর তো, ফাজলামো করিস না। কেন কল দিছিস সেটা বল। বিশ্বাস কর, তোর ভাইকে আমি পরশুদিন একটা মেয়ের সাথে দেখেছি। তুই তো কালকে বাসায় ছিলি না, আমি দেখেছি তোর ভাই একটা মেয়ের সাথে। বিশ্বাস না হলে গিয়ে দেখ, ও ওই মেয়ের সাথে দেখা করতে এসেছে। শালা ক্লাস 7-এর ছেলেও ও প্রেম ভালোবাসা বোঝে? ওর তো এখনো মুখ থেকে দুধের গন্ধই যায়নি। তুই গিয়ে দেখ আগে। আচ্ছা ঠিক আছে, আমি সামনে গিয়ে দেখি। গিয়ে যদি কোনো মেয়েকে দেখতে না পাই তাহলে তোর খবর আছে। হুম, দেখ যা। তারপর ফোনটা রেখে দেই। একটু এগিয়ে গেলাম, দেখতে পেলাম আমার ভাই রাব্বি ঝোপের আড়ালে কার সাথে যেন কথা বলছে। আর একটু সামনে যাওয়ার পর দেখলাম রাব্বি একটা মেয়ের সাথে কথা বলছে। আমি পেছন থেকে কথাগুলো শুনতে লাগলাম। তুমি আমাকে আজকে বলে যাওনি কেন? কতটা কষ্ট হয়েছে আমার। প্লিজ জান, তুমি রাগ করো না। ভাইয়া যাওয়াই তোমাকে না বলে চলে আসতে হয়েছে। খালাবাড়ি গিয়েছিলাম। আচ্ছা, এবার ক্ষমা করে দিলাম, আর এমন করবে না, ঠিক আছে? সরি জান, আর হবে না, কথা দিলাম। এখন আমাকে 10টা চুমু দাও, আমাকে না বলে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে জান, দিচ্ছি। এদিকে আমি তো বেহুশ হওয়ার অবস্থা। এদের কথা শুনে আমি নিজে নিজে বললাম, না না না, এটা হতে পারে না। আমি এখনো বেঁচে আছি কেন? একটা দড়ি ফালাও আল্লাহ, আমি আয়া পড়ি। আজ আমি কলেজে পড়ে একটা গার্লফ্রেন্ড পাইনি, আর আমার ছোটো ভাই গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে, তাও আবার ক্লাস 7-এ পড়ে। তারপর আমার ভাই রাব্বি পেছনে ঘুরলো, আর আমাকে দেখে ভয় পেয়ে গেল। ভাইয়া তুমি এখানে কি করে এলে? রাব্বির কথা আমার ধ্যান ভাঙলো। এই মেয়েটা কি আগে বল? এটা হলো আমার গার্লফ্রেন্ড। কি? এই বয়সে গার্লফ্রেন্ড? এই জন্যই তুই স্কুল ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করিস আর আমার থেকে টাকা নিয়ে দিস? কথাটা বলে আমি রাব্বির কান ধরে দিলাম টান। তখন মেয়েটা বলল, এই হ্যালো, এটা আমার বয়ফ্রেন্ড। সো আমরা প্রেম করলে আপনার কি? টাকা দিলে আমাকে দিয়েছে, কান ছাড়ুন বলছি। এটা আমার ছোট ভাই। এটা শোনার পর মেয়েটা একটু ভয় পেয়ে গেল আর বলল, ও সরি ভাইয়া, আর আপনার কোথাও ভুল হচ্ছে। আমি রাব্বির কাছ থেকে কোনো টাকা নিইনি, আমি রাব্বিকে অনেক কিছু দিয়েছি। এ মেয়ে, তোমার প্রেম করার বয়স হয়েছে? তুমি তো এখনো ঠিকমতো দৌড় দিতেই শিখোনি যে প্রেম করো। কে বলল আমি অনেক বড় হয়েছি? 7ম শ্রেণীর ছাত্রী, আর আমাদের প্রেমের 1 বছর 1 মাস হয়েছে। আপনার নাক না গলালেই হবে, আপনার প্রেম করার বয়স হয়নি। কি? এটা শুনে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কিছুক্ষণ পরে মেয়েটা রাব্বি পানি এনে ছিটিয়ে দিল আমার মুখে। আমি আস্তে আস্তে চোখ খুললাম, সাথে সাথে মেয়েটা বলল, ভাইয়া উঠেন, অজ্ঞান হয়ে গেলেন কেন? কি আর করব, এমন কথা শুনিয়েছ, আর অজ্ঞান হয়ে পারলাম না। আচ্ছা ভাইয়া, আমি এখন বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে, আম্মু বকা দিবে। আর একটা কথা ভাইয়া, যদি আমাদের বিয়ের কথাটা বলে রাখতেন বাসায় গিয়ে, তাহলে খুব ভালো হতো। কি? বিয়ে? এক্ষুনি? এই বলে আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ পর রাব্বি চোখে মুখে পানি ছিটিয়ে দিল আমার। আস্তে আস্তে চোখ খুলে দেখলাম মেয়েটা নেই, চলে গেছে। এই, তোর বয়স কত রে এখন? তুই যে প্রেম করিস? বয়স যতই হোক, তোমার মতো তো সিঙ্গেল থাকবো না। এমনি তো প্রেম করার বয়স, এখনই তো লাইফ এনজয় করার সময়। চলো এখন বাসায় চলো। আমি আম্মুকে গিয়ে সব বলে দেবো, তুই বাসায় চল আগে। আমিও বলে দেবো তুমি যে সিগারেট খাও প্রতিদিন। বাহ বাবা, এর মধ্যে আবার ব্ল্যাকমেল। আচ্ছা ঠিক আছে, বাসায় চল, তুইও বলবি না আমিও বলবো না। ঠিক আছে চলো। তারপর আমি আর রাব্বি বাসায় যেতে লাগলাম। কিছুটা পথ যেতেই বললাম, আচ্ছা তোর গার্লফ্রেন্ডের নাম কি রে? ওর নাম মিষ্টি। আচ্ছা তুই যেখানে এসেছিস নিশ্চয়ই কথা বলে এসেছিস, তা কার ফোনের টাকা শেষ করলি? কার আবার? তোমার ফোনের টাকা। কি? আমার ফোনের টাকা? তাই তো বলে আমার ফোনের টাকা যায় কই? তা তোর গার্লফ্রেন্ড কার ফোন দিয়ে কথা বলে? আমার মনে হয় তার আব্বু ফোন দিয়ে। কি? তার আব্বুর? তুই আমাকে মার না খেয়ে ছাড়বি না তাই না? ছোট ভাইয়ের জন্য একটু মার খেলে কিছুই হবে না। তা তোর গার্লফ্রেন্ডের বাসা কোথায়? আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার একটু দূরে। আচ্ছা ঠিক আছে চল। এই বলে আমি আর রাব্বি বাসায় আসতে লাগলাম। বাসায় এসে দুজনে ঘুমিয়ে পড়লাম। ফোন কলের আওয়াজে ঘুম ভাঙে যায় আমার। তাকিয়ে দেখি আননোন নাম্বার। এমন সময় ফোন রিসিভ করে সালাম দিলাম। তখন ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ শুনতে পেলাম আর বলল,
ভাইয়া আমি মিষ্টি, আপনার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড। ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা, ছোট ভাই প্রেম করে আর বড় ভাই টোটো কোম্পানির মালিক। ছি। কথাটা আমি মনে মনে বললাম। তখন ফোনের ওপাশ থেকে মিষ্টি বলল, ভাইয়া একটু রাব্বিকে ফোনটা দিবে? ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি, তুমি লাইনে থাকো। তারপর আমি ফোনটা নিয়ে রাব্বির রুমে গেলাম। দেখলাম রাব্বি ঘুম থেকে উঠলো কেবল। রাব্বিকে ফোন দিয়ে বললাম, কি কপাল আমার, নে তোর গার্লফ্রেন্ড কল দিয়েছে। রাব্বি ফোনটা নিয়ে বলল। গুড মর্নিং জান। তারপর আমি আম্মুকে ডেকে বললাম, আম্মু নাস্তা দাও, ক্ষুধা লেগেছে। এই বলে আমি রুমে চলে এলাম। রুমে এসে ভাবতে লাগলাম, আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ডও পেলাম না। আমার কাছে কই গিয়ে পড়ে আছে কে জানে, শয়তানটা তাড়াতাড়ি আসেও না। তারপর আমি কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। রেডি হয়ে নিচে গিয়ে খাবার টেবিলে বসে থাকি। এমন সময় আম্মু এসে বলে, কিরে তুই একা, রাবি কোথায়? স্যার ফ্রেশ হয়ে আসছে। এমন সময় রাব্বি এসে বলল, আম্মু খাবার দাও। ঠিক আছে তোরা বস, আমি নিয়ে আসছি। এই বলে আমার আম্মু চলে যায়। তখন আমাকে রাব্বি ফোনটা দিয়ে দেয়। আর আমি রাব্বিকে বললাম, কি রে, তোকে কি আমাকে স্কুলে নিয়ে যেতে হবে নাকি তোর গার্লফ্রেন্ড নিয়ে যাবে? তুমি শুধু একটু নিয়ে চলো, ও চলে আসবে। ঠিক আছে। তারপর আম্মু খাবার নিয়ে এলো। আমি খাবার খেয়ে আম্মুকে বললাম, আম্মু আব্বু কোথায়, দেখলাম না যে? তোর আব্বু সকালে অফিস চলে গেছে, কি নাকি জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর রাব্বি নাস্তা করে নিলাম। আম্মুর কাছ থেকে বের হয়ে আসলাম। বাইরে সেদিকে মিষ্টি দাঁড়িয়ে আছে। মিষ্টি আমাকে বলল, ধন্যবাদ ভাইয়া, আমি এখন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাই। আর বলিস না, দৌড় দিয়ে নিয়ে যা, তোদের দেখলে কষ্ট হয় আমার। কেন ভাইয়া, আপনার কষ্ট হয় কেন? আরে কেন সিঙ্গেল বলো? তুই গেলি হারামি, এখান থেকে দৌড়া। চিন্তা করবেন না ভাইয়া, আপনিও তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই বলে রাব্বির মিষ্টি চলে গেল। তখন আমি বললাম, হায় রে কপাল আমার, একটা গার্লফ্রেন্ডই তো। এই বলে আমি কলেজে যেতে লাগলাম। তখন দেখলাম রাস্তার মাঝে একটা মেয়ে কাগজ কুড়াচ্ছে। আবার দেখতে পেলাম মেয়েটার দিকে একটা ট্রাক খুব জোরে দিয়ে আসছে। আমি দৌড়ে গিয়ে মেয়েটাকে টেনে রাস্তার মাঝ থেকে সাইডে নিয়ে আসলাম। আপনি কি অন্ধ নাকি, কানে কম শোনেন? রাস্তার মাঝে কেউ কাগজ উঠায়? ওগুলো আমার দরকারি কাগজ ছিল। কাগজ জাহান নামে যাক, কাগজ গেলে আরও কাগজ পেতেন। এখন যদি ট্রাকের নিচে পড়তেন তাহলে কি হতো, আর জীবন পেতেন? না, জীবন পেতাম না। রাস্তার মাঝে কোনো কাগজ পড়লে নেওয়ার চেষ্টা করবেন না, এতে মৃত্যু ঝুঁকি থাকে। ঠিক আছে। তারপরে আমি সেখান থেকে চলে আসলাম। কলেজের গেট দিয়ে ঢুকতেই ফাহাদ। তখন ফাহাদ আমাকে বলল, কি রে, কি খবর? আর বলিস না, কেন, কি হয়েছে? তোর কথাটাই সত্যি হলো, রাব্বির গার্লফ্রেন্ড আছে। ছি, কি লজ্জা, আমি কলেজে পড়ে প্রেম করতে পারলাম না। আর আমার ছোট ভাই। কি আর করবি, আমাদের কপালে প্রেমিকা নেই। আজকে 2টা ক্লাস করে ঘুরতে যাব কোথাও। আমিও তাই ভাবছিলাম, আজকে 2টা ক্লাস করে কোথাও না হয় ঘুরতে যাব। ঠিক আছে দোস্ত। কি রে, কালকে নতুন ম্যাডাম আসছিল? তুই তো চলে গেলি, দেখতে অনেক সুন্দরী আর রাগী। চল ক্লাসে চল, দেরি হয়ে যাবে। চল। এই বলে ফাহাদ আর আমি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় পিছন থেকে কে যেন আমাকে ডাকলো। তাকিয়ে দেখি ঝুমুর। তখন ফাহাদ বলল, এই রে, কাম সারছে। শয়তানের নানি, মশার চাষি, ইবলিশের দাদি তোকে ডাকছে। দূর, সকাল সকাল র্যাগিংয়ের পাল্লায় পড়তে হলো আবার। কি করবো এখন? কিছু করার নেই, যা শুনে আয় কি বলে। কি করে যাব বল, গেলেই কিছু না কিছু হলেই মারে শয়তান মেয়ে। না গেলে আরও মারবে, তুই তো জানিস। যা গিয়ে দেখ কি বলে। আচ্ছা যাচ্ছি। কেন যে এই মেয়ে শুধু আমার সাথে এমন করে? ও, আপনারা তো জানেন নাই ঝুমুরকে। ঝুমুর হলো এখানকার এমপির মেয়ে, খুবই রাগী মেয়ে। প্রতিদিন র্যাগিং করে কলেজ এসে কারো না কারো সাথে, কিন্তু কেউ তাকে কিছুই বলে না এই র্যাগিংয়ের জন্য, কারণ তাকে বাধা দেওয়ার মতো সাহস কারো নেই। সে এমপির মেয়ে বলে কথা, আর ঝুমুর যা খুশি তাই করে। কলেজে এসে একদিন আমি বাধা দিয়েছিলাম র্যাগিং করাতে। সেদিন ঝুমুর কিছু না বলে চলে গেছিল, কিন্তু পরের দিন সে আমাকে খুব মেরেছে। আমি প্রিন্সিপালকে বললে তিনি কিছু না করে উল্টো আমাকে বলে ওর থেকে দূরে দূরে থাকতে। তারপর থেকে আমি যতই চাই দূরে থাকতে, ততই মেয়ে দূরে থেকে এনেই আমাকে র্যাগিং করে। এই জন্য আমি আর কিছু বলতেও পারি না, ভয়ে থাকি। তারপর আস্তে আস্তে আমি ঝুমুরের সামনে গেলাম। ঝুমুরের সামনে যেতেই বলল, কিরে, তোকে গতকাল কলেজে দেখলাম না, আসছিলি না আসিসনি? আসছি না আসিনি তা আপনাকে বলতে যাব কেন? তোকে যে বললাম উত্তর দে। কালকে এসে একটা কাজ থাকে চলে গিয়েছিলাম। এখন থেকে সবসময় কলেজে আসবি, আর কখনো মিস করবি না, মনে থাকে যেন। এখন একটা গান শুরু কর তো। আচ্ছা আমি আসি বা না আসি তাতে আপনার কি?
আর আমি গানই বা গাইবো কেন? তুই গান গাইবি না গাইবি না? আমি কোনো গান টান গাইতে পারবো না। তুই গাইবি না মানে তোর বাপ সহ গাইবে। এই বলে ঝুমুর রেগে গিয়ে আবার আমাকে চর মারার জন্য হাতটা উঁচু করলো। ঠিক তখনই কেউ একজন ঝুমুরের হাতটা ধরে ফেললো। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে। এটা হচ্ছে সেই মেয়েটি, আমি যে মেয়েটিকে বাঁচিয়েছিলাম। আমি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটি শাড়ি পরে আছে আর ঝুমুরের হাত ধরে আছে। তখন মেয়েটি বলল, এটা কলেজ, এটা কোনো র্যাগিং করার জায়গা না। এখানে সবাই পড়াশোনা করতে আসে। তখন ঝুমুরও চুপ করে রইল আর নিচের দিকে তাকিয়ে রইল। আমি তো অবাক হয়ে আছি, কারণ যে ঝুমুর কাউকে মানে না সেই ঝুমুর একটা মেয়ের কথায় কি করে চুপ করে রইল। তখন ঝুমুর বলল, ঠিক আছে, আর র্যাগিং করব না। আমি তো আরও অবাক হয়ে গেছি ঝুমুরের কথা শুনে। আর এদিকে মেয়েটা বলল, মনে থাকে জানো, এখানে সবাই পড়াশোনা করতে আসে, সবার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে। আজ থেকে আর কোনো ছেলেকে র্যাগিং করবে না। ছেলে না, কলেজের কাউকে র্যাগিং করবে না। এবারের মতো মাফ করে দিলাম। তখন ঝুমুর আর ঝুমুর বান্ধবীরা চুপ করে রইল। আবার মেয়েটি বলল, যাও, আজকের মতো ছেড়ে দিলাম। আর যেন কোনো দিন না দেখি র্যাগিং করতে। এই বলে মেয়েটি একটু দূরে চলে গেল। ঝুমুরের বান্ধবী ফারিয়া ঝুমুরকে বলল, কি রে ঝুমুর, তুই কিছু বলবি না কেন? তোকে জ্ঞান দিয়ে চলে গেল, আবার রেগিং করতে বাধ্য করলো। কিছু করলাম না, প্রথম দিন বলে আগামীকাল বুঝিয়ে দিব না। আর এটা হচ্ছে আমাদের নতুন ম্যাম, বাংলা ক্লাস নেবে। তোরা তো কালকে কলেজে আসিসনি। তখন ঝুমুরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আমিও সেখানে দাঁড়িয়েছিলাম, আমি অবাক হয়ে যাই। তখন ফারিয়া বলে, বলিস কি, এটা আমাদের নতুন ম্যাডাম? তাই আজ কিছু বললাম না, আগামীকাল না দেখে নিব এই ঝুমুরকে। আর ঝুমুরকে বাধা দেওয়ার শাস্তি। আমি দাঁড়িয়ে ঝুমুরের কথা শুনছিলাম। তখন কেউ এসে আমার হাত ধরে, তাকে দেখি নতুন ম্যাডাম, মানে ওই মেয়েটি। তারপর ম্যাম আমাকে টেনে নিয়ে আসে সেখান থেকে। আমি তো অবাক হয়ে আছি। ম্যাডাম বলল, তুমি আর ওদের কাছে যাবে না, ওদের থেকে দূরে দূরে থাকবে, মনে থাকবে? ও আমাকে মারে, আর দূরে থাকলে ডেকে নেই মারে। কি, তোমাকে মারবে? ওদেরকে আমি পরে দেখে নিব। তুমি এখন ক্লাসে যাও, আমি আসছি। তারপর আমি ম্যামের কাছ থেকে চলে এলাম। ক্লাসের শেষের বেঞ্চে গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম, ম্যাডামের ব্যবহার কেমন যেন অদ্ভুত লাগলো। মনে হয় আমাকে অনেক দিন থেকে চেনে। তখন ফাহাদ এসে আমার কাছে বসলো আর ফাহাদ বলল, কিরে দোস্ত, ঝুমুর তোকে কিছু করছে? চর মারতে চেয়েছিল, কিন্তু নতুন ম্যাম বাঁচিয়েছে। কি বলিস? ফাহাদ আর আমি কথা বলছিলাম, এমন সময় ক্লাসে নতুন ম্যাম আসলো। তখন সাথে প্রিন্সিপাল এলো। তিনি এসে বললেন, তোমরা তো জানো তোমাদের নতুন ম্যাডাম চলে যাওয়ায় কোনো ম্যাডাম পাচ্ছিলাম না তখন। এ হচ্ছে জান্নাতুন জান্নাত, আজ থেকে তোমাদের নতুন ম্যাডাম। আর এ হচ্ছে আমার বন্ধুর মেয়ে, এই কলেজ থেকে 2 বছর আগে লেখাপড়া করে বেরিয়েছে আর এখন ভার্সিটিতে পড়ে। এখন লেখাপড়া আর করে না, তাই একে আনলাম তোমাদের নতুন ম্যাডাম হয়ে। এই বলে প্রিন্সিপাল চলে গেল। নতুন ম্যাম সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা তো আমার বিষয়ে সব জানো, আমি আর কি বলবো। তোমরা এখন এক এক করে পরিচয় দাও। তারপর মেয়েরা সব একে একে পরিচয় দিতে থাকে। ঝুমুরও পরিচয় দেয় নিজের। মেয়েদের পরিচয় পর্ব শেষ হলে ছেলেরা পরিচয় দিতে থাকে, সাথে আমি নিজের পরিচয় দেই। পরিচয় পর্ব শেষ হলে নতুন ম্যাম বলে, এবার বই বের করো। তারপর সবাই বই বের করি। নতুন ম্যাম একটা পড়া দিয়ে পড়তে বলল। সবাই পড়তে লাগলাম, আমিও পড়তে লাগলাম। তখন ম্যাম আমার কাছে আসলো। আমি দেখতে পারিনি। ম্যাম এসে দেখে আমি পড়ছি। ম্যাম একটা মুচকি হাসি দিয়ে চলে যাবে, তখন ঝুমুর আমার দিক দিয়ে ম্যামের কোমরে হাত দেয়, যাতে আমার উপর বদলা নিতে পারে এবং আমাকে মারে। ম্যাডামের কোমরে হাত দেওয়াতে ম্যাডামের সারা শরীর শিউরে ওঠে। ম্যাডাম পিছনে তাকিয়ে দেখে আমি তার দিকে তাকিয়ে আছি। তখন ম্যাডাম একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। এদিকে ঝুমুর তো অবাক হয়ে গেছে। ম্যাডাম কিছু না বলে চলে গেল, আবার মুচকি হাসিয়ে দিল। এদিকে আমি ম্যাডামের দিকে তাকিয়েছিলাম, কারণ ম্যাডাম আমার একদম কাছে চলে এসেছিল। কিন্তু ম্যাডাম আমাকে দেখে মুচকি হাসি কেন দিল, এটা তো আমার মাথার উপর দিয়ে গেল। একটু পর ম্যাডাম আমার সামনে এলো। তখন ম্যাডাম বলল আমাকে, এই তুমি দাঁড়াও। জি ম্যাডাম বলেন। তুমি কোন সাহসে আমার কোমরে হাত দিলে? এটা শুনে আমি তো অবাক। আমি আবার কখন ম্যামের কোমরে হাত দিলাম? ক্লাসে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তখন ম্যাডাম আমার হাতে জোরে 2টা বাড়ি দিয়ে বলল, কি হলো বলো, কেন তুমি আমার কোমরে হাত দিলে? বিশ্বাস করুন ম্যাডাম, আমি হাত দিইনি। আবার মিথ্যা কথা। এই বলে ম্যাডাম আরও কয়েকটা বাড়ি দিল। আমি তাকিয়ে দেখি ঝুমুর মুসকে মুসকে আসছে। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে ঝুমুর আমাকে মার খাওয়ার জন্য এটা করেছে। তারপর ম্যাডাম বলল, তুমি হাত দাওনি,
তাহলে আমার দিকে তাকিয়েছিলে কেন? ম্যাডাম, আপনি আমার অনেক কাছে এসেছিলেন তাই। ঠিক আছে বসো, আমি বুঝতে পারছি। তারপর আমি বসে পড়লাম। তখন ম্যাডাম ঝুমুরকে বলল, এবার তুমি খুশি তো ঝুমুর? এটা কি বলছেন ম্যাডাম? আমি খুশবু হব কেন? তুমি তো চাইছিলে আকাশকে মারি, মেরেছি তো, নাকি আরও মারবো? আমি কেন চাইবো ম্যাম? আর কয়েকটা মারলে খুশি হতাম। একদম অভিনয় করবে না। তুমি আমার কোমরে কোন সাহসে হাত দাও? আমি দেইনি ম্যাম, আকাশ দিয়েছে। একদম নিজের দোষ অন্যকে দিবে না। আমি কি কালা? আমি নিজের চোখে দেখেছি। এক্ষুনি ক্লাস থেকে বের হয়ে যাও, কান ধরে। এদিকে ঝুমুর মাথা নিচু করে বসে আছে। তখন ম্যাডাম ধমক দিয়ে বলল, কি হলো? যাও বলছি। এবারের মতো ছেড়ে দিলাম, পরের বার এমন হলে আমার থেকে খারাপ কেউ হবে না। ম্যাডামের ধমক শুনে ঝুমুর কান ধরে ক্লাস থেকে বেরিয়ে পড়ল। মনে মনে বলল, আমাকে অপমান দেখে নেব। এই বলে সে ক্লাস থেকে বেরিয়ে গেল। এদিকে সবাই ক্লাসে ফিস ফিস করে কথা বলছে আর ম্যাডামের দিকে তাকিয়ে আছে। তখন ম্যাডাম তার জায়গায় গিয়ে ধমক দিয়ে বলল, তোমরা সবাই তাকিয়ে কেন? পড়ায় মনোযোগ দাও, নাকি তোমাদেরকেও দিতে হবে কয়েকটা? পড়ায় মনোযোগ দাও, না হলে তোমাদের। সবাই পড়ায় মনোযোগ দিল। আমি হাত ডলতে ডলতে ফাহাদকে বললাম, দোস্ত, হাতটা দিল রে, এত রাগী। তোরা আগেই বলছিলাম খুব রাগী। শয়তান ঝুমুর, আমাকে ফাঁসি দিতে চাইছিলে না? যাক ভালো হলো, ম্যাডাম দেখে ফেলেছে। ঝুমুর হচ্ছে শয়তানের নারী, ইবলিশের বড় বাপ, খচ্চর মেয়ে একটা। এখন পর, না হলে মেরে তক্তা বানিয়ে দেবে। হুম। তারপর ফাহাদ পড়ায় মনোযোগ দিল। আমিও পড়তে লাগলাম। ম্যাডামের দিকে তাকালাম, কি করছে দেখতে। আমি তাকিয়ে দেখি আমার দিকে সে তাকিয়ে আছে। তখন ম্যাডাম তাকিয়ে দেখে আমিও তার দিকে তাকিয়েছি। ম্যাডাম একটা মুচকি হাসি দিয়ে চোখ টিপ মারল। কি লুচ্চা মেয়ে রে বাবা, লজ্জাশরম সব কিছু মনে হয় শরবত করে গুলিয়ে খেয়ে ফেলেছে। কিরে, কি হয়েছে? আমি তাকিয়ে দেখি ম্যাডাম আমার দিকে আসছে। আমি ফাহাদকে বললাম, ম্যাডাম আসছে, ভালো চাইলে দূরে যা। তখন ফাহাদ দূরে গিয়ে তার জায়গায় গিয়ে পড়তে লাগলো। আমি বইয়ের দিকে তাকিয়ে পড়তে লাগলাম। এমন সময় ম্যাডাম আমার সামনে এসে আমার গাল টেনে আস্তে করে বলল, সরি গো, তখন মারার জন্য। আমি অবাক হয়ে গেলাম ম্যামের কথা শুনে। ম্যাম সরি বলাতে আমি বললাম, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। আর হাতটা তুমি দিলে ভালোই হতো। এই বলে ম্যাডাম আমার কাছে এসে চুলগুলো এলোমেলো করে দিয়ে গাল টেনে দিয়ে চলে গেল। আমি এটা শুনে তো ব্যাককল বনে গেলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। কি শয়তান মেয়ে রে বাবা, খালি গাল টানে। আমি কি বাচ্চা নাকি? আর ম্যাডাম এগুলো কি বললো? মাথার ফিউজ গেছে নাকি? কিরে দোস্ত, ম্যাডাম কি বলল? আমি শুনতে পাইনি। সত্যি বললো তো জ্বালিয়ে মারবে। না না কিছু না, এমনি সরি বললো। ও আচ্ছা। তারপর ম্যাডাম তার ক্লাস শেষ করে চলে গেল। আর ফাহাদ আর আমি বেরিয়ে পড়লাম। আমরা কলেজ থেকে বেরোনোর পর ফাহাদ আমাকে বলল, কোথায় যাবি ঘুরতে? কোথায় গেলে ভালো হয় বলতো? তুই বল। আচ্ছা চল, লেকের পাড়ে গিয়ে বসি। ঠিক আছে চল। একটা কাজ কর, 2টা কোন আইসক্রিম নিয়ে আয়, বসে বসে খাবো। চল, সামনের দোকান থেকে নিয়ে নেব। তারপর আমি আর ফাহাদ যেতে লাগলাম। সামনের দোকান থেকে 2টা আইসক্রিম কিনে নিয়ে আমরা লেকের পাড়ে চলে গেলাম। সেখানে গিয়ে আম গাছের তলায় বসলাম। তখন ফাহাদ বলল, সত্যি এখানের জায়গাটা মুগ্ধকর, মুহূর্তে মন ফ্রেশ হয়ে যায়। এখন আইসক্রিম দে। তারপর ফাহাদ আমাকে আইসক্রিম দিল। এমন সময় পেছন থেকে কে যেন বলল, ভাইয়া তুমি এখানে? আমি না তাকিয়ে বললাম, কেডা রে? ভাইয়া, আমি মিষ্টি। পিছনে তাকিয়ে দেখি রাব্বি আর মিষ্টি। কি রে, স্কুল ছেড়ে তুই এখানে কি করছিস? কেন, দেখলা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি? স্কুল ফাঁকি দেই কাজ, তোকে তো আজ আমি মেরেই ফেলবো। কি? আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলবে? আসুক, কে আসবে দেখে নেব। এই বলে মিষ্টি তার জামার হাতে একটু উপরে উঠিয়ে রাব্বির সাথে দাঁড়ালো। তখন ফাহাদ বলল, বাবারে, বা কি ভালোবাসা শিশুদের। এই যে, আমরা শিশু না বুঝছো, আমরা ক্লাস 7ম শ্রেণীতে পড়ি আর আমাদের রিলেশন হলো 1 বছরের। কি শুনলাম আমি? তোদের কথা শুনে হিরো আলমের গান শুনে আত্মহত্যা করতে মন চাচ্ছে আমার। ধুর তুই চুপ থাকতো। আজ আব্বু আম্মুকে গিয়ে সব বলবো স্কুল রেখেও ঘুরে। তুমি এখানে কি করো ভাইয়া? কেন দেখিস না, ঘুরতে আসছি। আমিও বাসায় গিয়ে বলবো তুমি কলেজে রেখে ঘুরো। এই যা, আমায় ব্ল্যাকমেল করছে। বাসায় গিয়ে বলিস না, না হলে তোর চেয়ে বেশি আমায় আদর খেতে হবে। তুইও বলবি না, আমিও বলবো না। যা, তুই যত ইচ্ছে ঘুর। চল ফাহাদ, আমরা অন্য কোথাও গিয়ে বসি। ঠিক আছে। এই বলে ফাহাদ আর আমি সেখান থেকে উঠে পড়ি।
আমরা সেখান থেকে চলে আসতেছিলাম, তখন ফাহাদ বলল, শালা কি কপাল আমাদের, ফেসবুকে 1000 পোস্ট স্ট্যাটাস গল্প লিখো, গার্লফ্রেন্ড পাই না। আর তোর ছোট্ট ভাই 7ম শ্রেণীতে পড়ে, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে। মন চায় তাল গাছে ফাঁসি লাগাইয়া মরি। যদি তাকে নসিবে আপনা আপনি গার্লফ্রেন্ড আসিবে। তোরে বলছে আসবে, চুরি না করলে একটা জুতোও আইবে না। তোর চুপ করতো, এখন চল অন্য কোথাও ঘুরে আসি। চল, কি আর করার, গার্লফ্রেন্ড তো নাই, 2 বন্ধু মিলে হাঁটি। কোথাও যাবি? চল ওই দিকটায় হাঁটি। এই বলে দুজনে হাঁটতে লাগলাম। কিছুটা দূর যেতেই কেউ একজন পিছন থেকে ডাকলো। পিছনে তাকে দেখে মিষ্টি। এই যে সিঙ্গেল ভাইয়ারা, এ মনে হয় আজ হার্ট অ্যাটাক না করিয়ে ছাড়বে না। বলছিলাম কি, তোমাদের তো গার্লফ্রেন্ড নেই, হাতে আইসক্রিম রেখে কি করবে? আমাদের দিয়ে যান, দুজন মিলে প্রেম করতে করতে খাবো। কেমনটা লাগে বলতো? শালার এমনি গার্লফ্রেন্ড নাই, তার উপর আবার। আরে রাগিস কেন, ঠিকই তো বলছে। ভাইয়া, আপনি একেবারেই বুঝছেন। শোন, আমাদের তো গার্লফ্রেন্ড নাই, আইসক্রিম খেয়ে লাভ নেই, ওদের দিয়ে দে। তোর ছোট ভাইয়ের একটু লাভ হবে, দুজন মিলে প্রেম করুক আর আইসক্রিম খাক। ধন্যবাদ সিঙ্গেল কিউট ভাইয়া। সিঙ্গেল বলিস না রে, এটা শুনলে বুকটা স্যাদ করে ওঠে। এটা বলার সে বালিশ চাপা দিয়ে মায়েরা ফালা। তাহলে সিঙ্গেল দাদু ডাকমু। এটা বলে হার্ট অ্যাটাক করার দরকার নেই। এমনি তোদের মতো শিশুদের ভালোবাসা দেখে কচু গাছে ফাঁসি দিতে মন চাইছে। কলেজ গিয়ে করলাম কি? তাহলে এই আইসক্রিমটা দাও আর জলদি গিয়ে গার্লফ্রেন্ড বানাও। তারপরে আমি আইসক্রিম দুটো মিষ্টিকে দিয়ে দিলাম। যা, এগুলো নিয়ে যা, আর একটা কথা বললে না এমন মায়ের মারমো। তখন আইসক্রিম দুটো নিয়ে মিষ্টি চলে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর মিষ্টি আবারও ফিরে এসে বলল, এগুলো আইসক্রিম কেনার আগে মনে রাখবেন ভাইয়া, এগুলো সিঙ্গেলদের আইসক্রিম না। দাঁড়া পাকনা, তোর পাকনামে আমি পানিতে ডুবাই মারমো। এই বলে আমি মিষ্টির দিকে তেড়ে যেতে লাগলাম। ফাহাদ আমাকে সেখান থেকে টেনে নিয়ে আসলো আর বলল, দেখলি আজ একটা গার্লফ্রেন্ড নাই বলে পোলাপানগুলো মজা নেয়। হ্যাঁ রে দেখছি। আল্লাহ, এই 2 এতিমকে 2টা গার্লফ্রেন্ড ছুঁড়ে মারো। তখনই কোত্থেকে যেন একটা ছেঁড়া জুতো এসে পড়লো আমাদের সামনে। আর ফাহাদ বলল, দেখলি জুতা লিখে রাখছে কপালে। ওইটা সাথে নে, 2 টাকা হলেও তো পামু। দূর হালা, মজা লস। কি আর করবো, ছোটো ভাই প্রেম করে, বড় ভাই কলেজে পড়ে, আর ছোটো ভাই দেখে দেখে প্রেম করে মজা লয়। একটা গার্লফ্রেন্ড থাকলে তো আর মজা নিতে পারতো না। তোর ভাই 7ম শ্রেণীর ছাত্র হয়ে 1 বছরের বেশি প্রেম করে, আর আমরা? থাক আর বলা লাগবে না, আসবো একদিন। আসলে তো সেরা জুতা। চুপ কর, এগুলো কেউ শুনলে কচু গাছে ফাঁসি দিয়ে মরতে হবে। চল বাড়ি যাই। ঠিক আছে চল। তারপর দুজনে বাসার দিকে যেতে লাগলাম। কিছু দূর এসে একটা চায়ের দোকান দেখতে পেলাম। তখন ফাহাদ বলল, দোস্ত, একটা সিগারেট খাবি? না রে, আমি এসব ছেড়ে দিছি। খা একটা, গার্লফ্রেন্ড না থাকার দুঃখে। আমি খেতে চাইছিলাম না, কিন্তু ফাহাদ জোর করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল। আমি সিগারেট টানতে টানতে দোকানের বাইরে এসে রাস্তার সাইডে এসেই সিগারেট টানতে লাগলাম। আর ফাহাদ দোকানের ভিতরে। রাস্তায় লোকজন নেই, তাই আমি রাস্তার সাইডে সিগারেট খেতে লাগলাম। আমি চোখ বন্ধ করে সিগারেট একটা টান দিয়ে বললাম, কই যে আছে হারামি হব বউটা, আসেও না যে একটু প্রেম করবো। এই বলে আমি যখন চোখ খুললাম তখনই দেখলাম সামনে আমার ম্যাডাম। আমি কি করবো বুঝতে পারছি না, অবাক হয়ে তাকিয়ে আছি। হাতে সিগারেট, ম্যাডাম কই থেকে এলো কিছুই বুঝতে পারছি না। আমি হাতে থেকে সিগারেটটা ফেলে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। ম্যাডামের দিকে তাকানোর সাহস পেলাম না। কিছুক্ষণ কেটে গেল, পাশ থেকে ফুপানোর আওয়াজ আসছে। তখন আমি ম্যাডামের চোখের দিকে তাকিয়ে দেখি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ম্যাডাম আমার দিকে। আমি আর সাহস করে ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি এখানে? তো কোথায় থাকবো? আগে বলো, সিগারেট কোন সাহসে খাচ্ছিলে? আসলে ম্যাডাম আসলে কি? আসলে ম্যাডাম সব দোষ ফাহাদের। আমি খেতে চাইছিলাম না, ফাহাদ জোর করে দিল। ফাহাদ কোথায়? ওই যে দোকানে ম্যাডাম। আমি তাকিয়ে দেখি ওখানে কেউ নেই। এদিকে ফাহাদ ম্যাডামকে দেখে ভয়ে আগে পালিয়েছে। আমি মনে মনে ভাবছি, শালা আমারে ফাঁসি দিয়ে চলে গেল। তখন ম্যাডাম দোকানে তাকিয়ে দেখে কেউ নেই। ম্যাডাম বলল, কোথায় ফাহাদ? মিথ্যা বলতেছো আমাকে? বিশ্বাস করেন ম্যাডাম, ও দোকানেই ছিল, আপনাকে দেখে হয়তো ভয়ে পালিয়েছে। বিশ্বাস করলাম ফাহাদ ছিল, কিন্তু কেউ জোর করে সিগারেট দিলেই খেতে হবে, এটা কোনো কথা হলো? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। শুধু কি সিগারেট না, নেশাও করো?
কি বলেন ম্যাডাম এসব? আমি সিগারেট খেতাম, কিন্তু ছেড়ে দিয়েছি। মাঝে মধ্যে দু একটা খাই, বন্ধুরা জোর করলে। জানো না এগুলো ক্ষতিকর? ঠোঁট নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়। জানি ম্যাডাম, তাই তো ছেড়ে দিয়েছি। জানো না ঠোঁট নষ্ট হলে তোমার বউয়ের অসুবিধা হবে? ম্যাডাম, বিয়ে করলাম না, বউ কোত্থেকে আসবে? হয়তো আমারই সমস্যা হবে। কিছু বললেন ম্যাডাম? আজ থেকে সিগারেট খাওয়া বন্ধ। যদি কখনো সিগারেট খেতে দেখি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আজ থেকে আর খাবো না ম্যাডাম। প্রমিস করো। প্রমিস করলাম, আর কখনো খাবো না। তখন ম্যাডাম আমার হাত ধরে সেই দোকানে নিয়ে গেল, যেই দোকান থেকে সিগারেট কিনেছিলাম। সেখানে গিয়ে বলল, চাচা, এই ছেলের কাছে কোনোদিন সিগারেট বিক্রি করবেন না, ঠিক আছে? ঠিক আছে। যদি করেন তাহলে সমস্যা হবে। ঠিক আছে। তারপর ম্যাডাম আমার হাত ধরে আমার বাসা পর্যন্ত যতগুলো দোকান আছে সব দোকানে এইভাবে বলল। আমি কিছুই বললাম না, শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম। এভাবে বাসার সামনে চলে আসলাম। তারপর বললাম, ম্যাডাম, বাসায় তো চলে এসেছি, এবার তো হাতটা ছাড়ুন। আর শোনো, ঠোঁটের যত্ন নিবা ভালো করে। কেন? যা বলছি তাই করবা। এই বলে ম্যাডাম মুচকি হাসি দিয়ে চলে গেল। আর এদিকে আমি ভাবছি ম্যাডামের আচরণের কথা। কিছুই বুঝলাম না, অদ্ভুত আচরণ করছে কেন। এটা বলে আবার ভাবতে লাগলাম, অধিকার খাটাতে চাইছে কে? তখন আমি নিজে নিজেকে বললাম, তাহলে কি প্রেমে পড়ে গেছে ম্যাডাম? বললেও কাজ হবে না, আমি করব না সিনিয়র মেয়েকে বিয়ে। হয়তো সিনিয়র বলে শাসন করছে। তারপরে এসব ভাবতে ভাবতে বাসায় ঢুকে যাই। বাসায় ঢুকে দেখি রাব্বি নেই। আমি নিজে নিজে বললাম, পেয়েছি, আম্মুকে বলবো। রাব্বি স্কুল ফাঁকি দিয়ে ঘোরে। রাব্বি, আজ তুই শেষ, আমার সাথে মজা লস না, আজ তুই গেলি। এই বলে আমি আম্মুর রুমের দিকে যেতে লাগলাম। আম্মুর রুমে গিয়ে দেখি রাব্বি আগে থেকে বসে আছে আম্মুর কাছে। মনে মনে বললাম, আজ তুই বেঁচে গেলি, তোর কপাল ভালো। তারপর রাব্বিকে বললাম, কিরে, তুই কখন এলি? অনেকক্ষণ আগে। আকাশ ফ্রেশ হয়ে আয়, যা নাস্তা কর দিচ্ছি। ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে দুই ভাই নাস্তা করলাম। দুজনে দুজনে রুমে চলে গেলাম। আমি ক্লান্ত থাকায় রুমে এসে দিলাম একটা ঘুম। রাত 10টা। ডিনার সেরে ফোন চালিয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তখনই হঠাৎ ফোনটা বেজে ওঠে। তাকে দেখি আননোন নাম্বার। প্রথমবার ধরলাম না, তখন আবারও ফোন দিল। ফোন রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে মেলি কণ্ঠে বলল, ফোন ধরতে এত সময় লাগে তোমার? সরি, আমি আপনাকে চিনতে পারলাম না। কি করো গো? আপনি মনে হয় ভুল ঠিকানায় কল দিয়েছেন, রং নাম্বার। আমি ঠিক নাম্বারেই কল দিয়েছি। আমি আমার বরের কাছে ফোন দিয়েছি। সরি, আমি এখনো বিয়ে করিনি, আপনার ভুল হচ্ছে। বলছি না আমি ঠিক নাম্বারে কল দিয়েছি। আপনার কি মাথার তার ছেঁড়া নাকি? বললাম তো রং নাম্বার। এত রাগও কেন জানো? আসলে আপনার মাথার সমস্যা আছে, একটা ভালো ডক্টর দেখান। তুমি তো আমার ডাক্তার, চলে আসো, আমি ঠিক হয়ে যাব। আপনি যে সাইকো সেটা কি আপনি জানেন? জানি, শুধু তোমার জন্য। আসলে কি আর বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আজ এরা পাবলিক। ফোন কাটেন, এই বলে ফোনটা কেটে দিলাম। আবারও কল দিল। আমি বিরক্তি হয়ে কল কেটে দিয়ে ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। পরদিন দুই ভাই মিলে আবার স্কুল কলেজে চলে গেলাম। আমি কলেজে গিয়ে দেখি ফাহাদ মাঠের এক কোণে বসে আছে। আমি গিয়ে তার সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিচ্ছিলাম, এমন সময় ফাহাদ বলল, দোস্ত দেখ, ম্যাডাম এদিকে আসছে, শাড়ি পরেছে, দেখতে হেব্বি লাগছে। আমি তাকে দেখে ম্যাডাম আমাদের দিকে আসছে। পরনে নীল শাড়ি, নীল চুড়ি, ঠোঁটে তো লিপস্টিক, যেন আসমান থেকে নেমে আসে পড়ি। আমি ম্যাডামকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। হা করে একদিনে তাকিয়ে থাকলাম তার দিকে। এমন সময় ফাহাদ আমাকে ধাক্কা দিয়ে বলে, রে, ক্র্যাশ খেয়ে গেলি নাকি? এরকমভাবে সেজে আসলে কি আর ক্রাশ না খেয়ে থাকা যায়? এমন সময় কোত্থেকে যেন ঝুমুর এসে একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে আমাকে বলল, প্রথম দেখায় তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম আকাশ। তাই তো তোমাকে র্যাগিং করার মাধ্যমে আমার কাছে রাখতাম। তুমি আমার কথা হা করে শুনলে আমার রাগ হয়, তাই মারতাম। আমি তোমাকে অনেক ভালোবাসি আকাশ, আই লাভ ইউ। সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি ভাবতেই পারছি না যে ঝুমুরের মতো মেয়ে এরকম কথা বলছে। আমি কিছু বলছি না। আমি তো ঝুমুরকে দেখতেই পারি না। ঝুমুর যে রাগী মেয়ে, না জানি এখনই মেরে দেয়। আমি ভাবছি না বললে না জানি কি করে, তাই আমি চুপ করে আছি, কিছু বলছি না। এদিকে ম্যাডাম আমার কাছে আসছিল। তখন দেখলো ঝুমুর আমাকে প্রপোজ করছে। এটা দেখো তো ম্যাডামের চোখ লাল বর্ণ ধারণ করেছে। ম্যাম এসে ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দিল ঝুমুরকে। এদিকে চরের শব্দে আমি মাথা তুলে দেখি সামনে ম্যাডাম দাঁড়িয়ে আছে, আর ঝুমুর চর খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ম্যাডাম খুব রেগে আছে। তখন ম্যাডাম ঝুমুরকে উদ্দেশ্য করে বলল, এটা কলেজ, কোনো প্রেম করা জায়গা না।
আপনি আমাদের মধ্যে আসবেন না ম্যাডাম, না হলে ভালো হবে না। তোমরা এখানে প্রেম করবে আর আমি কিছু বলবো না? আমি আকাশকে প্রপোজ করছি, এতে আপনার কি সমস্যা? আমার বয়ফ্রেন্ডকে প্রপোজ করে আবার বলে আপনার কি? ম্যাডামের মুখে এটা শুনে তো আমি অজ্ঞান হওয়ার অবস্থা। আমি আর ফাহাদ অবাক হয়ে তাকিয়ে আছি একে অপরের দিকে। এদিকে ঝুমুর তো আরও অবাক। ঝুমুর তো এটা বিশ্বাসই করছে না, তাই সে বলল, আমি বিশ্বাস করি না, এটা হলেও আমি ছাড়বো না। বিশ্বাস না হলে আকাশকে বলো, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আকাশ, ম্যাডাম যে বলছে তা কি সত্যি? আমি তো এদিকে শেষ। আমি অবাকের ওপর অবাক হচ্ছি। আমি ভাবলাম যে করেই হোক ঝুমুরের হাত থেকে বাঁচতে হবে, তাই ম্যাডামের কথায় সাই দিব ভাবলাম। আর ম্যাডাম হয়তো আমাকে ঝুমুরের কারণে এসব বলছে। আমি এখন পুরো চিপাই আছি, না বললেই ঝুমুরের পাল্লায় পড়তে হবে। তাই আমি ভাবলাম ম্যাডামের কথার সাথেই সাই দিব। এদিকে ফাহাদ হা করে আছে আমি কি বলবো তা শোনার জন্য। তখন ঝুমুর বলল, কি হলো বলো আকাশ, আমি জানি ম্যাডাম মিথ্যা বলছে। না, ম্যাডাম সত্যি বলছে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমার কথা শুনে ঝুমুর গোলাপ ফুলটা ফেলে দিয়ে রাগে ফুসতে ফুসতে চলে যায়। এদিকে ম্যাডাম একটা বিশ্বজয়ের হাসি দিয়ে চলে যায়। আমি পুরো ফিউজ বাল্বের মতো হয়ে আছি। ফাহাদ তো আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। তখন ফাহাদ আমাকে বলল, কিরে, আমাকে না বলে কতদিন ধরে হচ্ছে এসব? কি? আমাকে তো বলতি সিনিয়র মেয়ের সাথে প্রেম করবি না, বিয়ে করবি না, আর এখন আমাকে না জানিয়ে ম্যাডামের সাথে প্রেম করছিস। যাই বলিস, ম্যাডামকে তোর সাথে মানাবে ভালো। থাম থাম, ম্যাডামের সাথে আমার কিছুই নাই। থাক, আর মিথ্যা বলতে হবে না। তোর কাছে থেকে আমি কোনো কিছু লুকিয়েছি? সত্যি ম্যাডামের সাথে আমার কিচ্ছু নেই। কি? তাহলে যে একটু আগে বললি? সেটা তো ঝুমুরের থেকে বাঁচার জন্য ম্যাডামের কথায় সায় দিয়েছি। তাহলে ম্যাডাম কেন বলল যে তোরা একে অপরকে ভালোবাসিস? আর ঝুমুর তো প্রপোজ করলো, তাতে ম্যাডামের কি? আবার এসে চড় মারলো। সেটা তো আমিও বুঝতে পারছি না ম্যাডাম কেন এটা বলল। আমার মনে হয় ম্যাডাম তোকে ভালোবাসে। ভালোবাসে? আর আমাকে ভালোবাসলেও হবে না, আমি কোনো সিনিয়রের পাল্লায় নাই। তাহলে ম্যাডাম কেন এত রিয়েক্ট করলো আর এইভাবে বলল? ম্যাডাম জানে ঝুমুর কেমন মেয়ে, তাই হয়তো আমাকে বাঁচানোর জন্য এসে বলেছে ম্যাডাম। হতে পারে। আচ্ছা, ঝুমুর যে মেয়ে ম্যাডামের না কোনো ক্ষতি করে দেয়? তুই ম্যাডামকে আমার থেকে ভালো চিনিস না। ঝুমুর কিছু করতে গেলে উল্টো ঝুমুরই বিপদে পড়বে। তা অবশ্য ঠিক, ম্যাডাম যে রাগী আর জেদি। চল ক্লাসে, সময় হয়ে আসছে। ঠিক আছে, চল। তারপর ফাহাদার আমি ক্লাসে যাব। এমন সময় কোত্থেকে জানো আমাদের ক্লাসের এক নতুন ছাত্রী ফারহানা এসে বলল, ফাটাফাটি বিন্দাস আছি, কিছু কি বলবেন? যাক, আজ থেকে আমাদের একজন মেম্বার বাড়লো। তুই করে বলতে হবে, বলে দিলাম। ক্লাসে চল, সময় হয়ে আসছে। তারপর আমি ফাহাদ আর ফারজানা ক্লাসে চলে যাই। কিছুক্ষণ পর ম্যাম আসলো ক্লাসে। তারপর সবাইকে পড়াশোনাগুলো পড়তে বলল। একটু পড়তেই ম্যাডাম বলল, পড়া হয়েছে তো সবার? সবাই হ্যাঁ বলল। ফাহাদ আর আমি শুধু আস্তে করে না বললাম, যেটা কেউ শুনতে পায়নি। তখন ম্যাডাম বলল, ফাহাদ তুমি বলো। আসলে কি ম্যাডাম, কাল মশার অত্যাচারে পড়তে পারিনি। একথা বলাতে সবাই ফিক করে এসে দিল। ম্যাডামও প্রথমে এসে আবার রেগে গেল। ম্যাডাম মনে মনে বলল, এই তো পেয়েছি সুযোগ, আকাশকে জোর করে সিগারেট খাওয়ানো। তারপর ম্যাডাম উঠে ফাহাদের কাছে আসলো। রাগে গলায় ফাহাদকে বলল, কি বললে জানো একটু আগে? না, ইয়ে মানে আসলে। এগুলো আমার উত্তর নয়, পড়া হয়েছে কি না। না ম্যাডাম, হয়নি। হাত দাও। তারপর ফাহাদ হাত এগিয়ে দিল। ম্যাডাম জোরে জোরে কয়েকটা বাড়ি দিল আর বলল, এখন তুমি দাঁড়িয়ে থাকবে আমার ক্লাস না শেষ হওয়া পর্যন্ত। ফাহাদও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এদিকে ক্লাসের সবাই পড়ায় মনোযোগ দিল ভয়ে। তখন ম্যাডাম আমাকে বলে, তোমার পড়া হয়েছে? আমি মাথা নাড়িয়ে না বললাম। দুষ্টু একটা। এই বলে ম্যাডাম মুচকে এসে আমার গালটা টেনে দিয়ে চলে গেল। এদিকে আমি নিজে নিজেই বলছি, খালি গাল টানে, আমি কি বাচ্চা? কিন্তু আমার পড়া হয়নি, আমাকে কিছু বললো না কেন? এসবই ভাবছিলাম। তখন ফাহাদ বলল, কি ম্যাডাম, তোকে কি বললো? আর কিছু করলো না কেন? ম্যাডাম বলল পড়া হয়েছে কিনা। আমি হ্যাঁ বললাম, তাই কিছু করলো না। থাক, আর বলতে হবে না, আমি সব শুনেছি আর দেখেছি। তাহলে বকছিস কেন? আমার মনে হয় তখন ম্যাডাম কথাগুলো সত্যি বলেছে, আর ম্যাডাম তোকে ভালোবাসে, এটাই বুঝতে পারছি। আমারও তাই মনে হয়, কিন্তু কাজ হবে না। আমি কোনো সিনিয়রের সাথে প্রেম করব না। কেন? করলে সমস্যা কি? সিনিয়রকে বিয়ে করলে সম্মান দিয়ে কথা বলতে বলবে, রাগ দেখালে আরও আমার উপর রাগ করবে, বাসায় কাজ করতে বলবে। আমি নাই,
সাব্বিরকে দেখিস না? সাব্বিরের কি খবর বলতো? অনেক দিন ধরে দেখা হয় না। ওকে ওর সিনিয়র বউ ঘর থেকে বের হতেই দেয় না। একদিন ওর সাথে দেখা করতে যেতে হবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। ঠিক আছে, একদিন যাব। ঠিক আছে, এখন চুপ কর। ম্যাডাম দেখলে আবার আরো শাস্তি বাড়িয়ে দেবে আমার। আচ্ছা, একটা কথা বল। কি? কাল যে সিগারেট খেতে ম্যাডাম তোকে দেখেছিল, তোকে কি কিছু বলছে? অনেক কিছু। তোকে তো আমার কুচি কুচি করে কাটতে ইচ্ছে হচ্ছিল, তুই আমাকে ফাঁসিয়ে দিয়ে পালিয়ে গেছিস। আচ্ছা, ম্যাডামকে কি তুই আমার কথা বলেছিস? বলছি, সব দোষ তোর। আমি খেতে চাইনি, তুই জোর করে দিয়েছিলি। এবার বুঝতে পারলাম। কি? আমাকে কেন মারলো আর এভাবে দাঁড়িয়ে থাকতে বললো? কেন? তোকে যে আমি জোর করে সিগারেট দিয়েছিলাম, তাই ম্যাডাম তার প্রতিশোধ নিল। ভালো হয়েছে, আমাকে যেমন ফাঁসিয়েছিলি। চুপ কর, ম্যাডাম দেখলে আবার শাস্তি বাড়িয়ে দেবে। আচ্ছা, ঝুমুর আজকে ক্লাসে আসলো না কেন? কি জানি। তারপর আমি আর ফাহাদ কোনো কথা বললাম না। তারপর ম্যাম তার ক্লাস করে চলে গেল। আমি আর ফাহাদ সব ক্লাস করে বাসায় চলে এলাম। আমি বাসায় আসতেই দেখি মিষ্টি আর রাব্বি একসাথে হেঁটে আসছে। তাদের দেখে আমার বুকটা স্যাঁত করে উঠল। আমি ওখানে থাকলে হয়তো আমাকে দেখে আবার কি না কি করে। তাই আমি বাসার ভেতরে ঢুকে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। বিকেলে ফোনের আওয়াজে ঘুম ভাঙে। বিরক্তি নিয়ে তাকিয়ে দেখি কম্পিউটার কল। হায় রে কপাল, শালা শান্তিতে ঘুমাতেও পারবো না। তারপর আমি শুয়ে না থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ কফি নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে কিছু সময় কাটিয়ে নিচে চলে এলাম। এভাবেই কেটে গেল ওই দিনটা। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। তাকে দেখি আননোন নাম্বার। রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, আমি মিষ্টি, আপনার ভাইয়ের গার্লফ্রেন্ড। আল্লাহ, একটা দড়ি ফাললো না, আমি আয়া পড়ি। এমন সময় কে যেন আমার কাছে আসলো। ফোনটা কেড়ে নিল। তাকে দেখে রাব্বি ফোনটা নিয়ে বলে, শুভ সকাল জান। ঠাডা পড়বো তোর ওপর হারামি। বুঝি সিঙ্গেল তো তাই জলে। দূরে যা, সকাল সকাল বড় ভাইয়ের সাথে মজা নিস। জানো রাত কতটা তোমায় ছাড়া ঘুম আসে না। একলা তোমায় দেখতে মন ছটপট করছে। হাই হে আল্লাহ, কোথায় তুমি? ককটেল, অ্যাটম বম, মিসাইল যা আছে আমার উপর মারো। কোল বালিশ তো সিঙ্গেলদের জন্য, আমার জন্য তো তুমি আছো। জান, খুব শীঘ্রই বিয়ে করে হানিমুনে উগান্ডা গিয়ে ফুটবল টিম বানাবো। তুই দাঁড়া, তোর বিয়ে করা হানিমুন ওগান্ডা জ্বর সব বের করতেছি আমি। এই বলে আমি বিছানা থেকে উঠতেই রাব্বি দৌড়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আর আমাকে শুনিয়ে বলে, জান ওরে এত চুম্মা দিস না, এটা মোবাইল, অজ্ঞান হয়ে যাবে, নাট বল্টু খুলে পড়ে যাবে। তাতে তোমার কি? সিঙ্গেল পোলাবেন, দূরে যাও। আমি পোলাবান? আম্মু কোথায় তুমি? এই বলে আমি দুঃখ ভরা মুখ নিয়ে আম্মু রুমে যাই। গিয়ে দেখে রান্না করছে। আম্মুকে বললাম, আম্মু তাড়াতাড়ি একটা বিয়ে করাই দাও। এটা শুনে আম্মু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, আর কিছু বললো না। আবার রান্নায় মন দিল। এদিকে আমি মন খারাপ করে রুমে এসে ভাবতে লাগলাম, জীবনে কি করলাম আমি। তারপর রেডি হয়ে নাস্তা করে কলেজের জন্য বেরিয়ে পড়লাম রাব্বিকে নিয়ে। বাইরে এসে দিকে মিষ্টি দাঁড়িয়ে আছে। রাব্বি আর মিষ্টি চলে গেল হাত ধরে। এটা দেখে আমার বুক চিনচিন ব্যথা অনুভব হয়। আমার বুক জ্বলে খা হয়ে যাচ্ছে। আমি কলেজে যেতে লাগলাম। আজ কলেজে যেতে লেট হবে, কারণ আমার আজকে একটু দেরি হয়ে গেছে। তাই তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। এমন সময় দেখে আমার সামনে একটা রিক্সা এসে দাঁড়ালো। দেখলাম রিক্সায় ম্যাডাম আমাকে বলল, এদিকে আসো। জি বলুন ম্যাডাম। রিক্সায় ওঠো। না ম্যাডাম, আমি হেঁটে যেতে পারবো। আমি ম্যাডামের দিকে তাকালাম। দেখলাম ম্যাডাম আজকে নেভি ব্লু কালার শাড়ি পরেছে, সাথে লম্বা হাতা ম্যাচিং করা ব্লাউজ, ঠোঁটে লিপস্টিক আর কপালে ছোট্ট একটা টিপ। আমি তো ম্যাডামকে দেখেই আর একটু করে ক্রাশ খেলাম। এক দৃষ্টিতে তাকিয়েছি তার দিকে। তখন ম্যাডাম বলল, এমনি দেরি হয়ে গেছে, হেঁটে গেলে আরো দেরি হয়ে যাবে, ওঠো রিক্সায়। ম্যাডামের কথা আমার ধ্যান ভাঙে। ম্যাডামকে দেখে ক্রাশ খেয়ে যে কোথায় চলে গেছিলাম সেটা আমি নিজেও জানি না। না ম্যাডাম, আপনি একটা মেয়ে আর আমি একটা ছেলে, মানুষ কি ভাববে? মানুষ কি ভাবে তাতে কিছুই যায় আসে না, তুমি নিজে ঠিক থাকলে সব ঠিক। এখন ওঠো, দেরি হয়ে যাচ্ছে। না ম্যাডাম, আমি হেঁটেই চলে যেতে পারবো। তুমি উঠবে নাকি আমায় নামতে হবে? থাক, নামতে হবে না, আমি উঠছি। আমি বাধ্য হয়ে রিক্সায় উঠতে লাগলাম। রিক্সায় উঠতেই রিক্সা চলতে শুরু করলো। আমার কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে। এই প্রথম কোনো মেয়ের সাথে রিক্সায় যাচ্ছি। রিক্সায় এমনিতে জায়গা কম। আমি ম্যাডামের থেকে সরে আসার ট্রাই করতে লাগলাম। আমি যতই সরে যাচ্ছি ম্যাডাম ততই আমার দিকে চেপে বসছে। ম্যাডাম আমার দিকে ঘেঁষে বসতে লাগলো। তখন ম্যাডাম রিক্সায় কভার উঠিয়ে আমাকে ধরে একদম নিজের কাছে নিয়ে নিল।
নিয়ে এসে ম্যাডাম বলল, এত দূরে যাচ্ছ কেন? পড়ে যাবে তো। ম্যাডামের কাছে আসায় আমার কেমন জানি অনুভূতি ফিল হচ্ছে। আর ম্যাডাম একদম আমার কাছে চলে এসেছে। না না, ঠিক আছে। আচ্ছা বলো তো, আমাকে কেমন লাগছে আজকে? খুব খুব সুন্দর। তাই? এটা বলে ম্যাডাম আমার হাত ধরে আস্তে আস্তে ঠোঁটের দিকে মুখ নিয়ে যেতে লাগে। আমি তো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছি। ম্যাডাম যখনই ঠোঁট জোরে এক করতে যাবে তখনই রিক্সাওয়ালা বলল, ম্যাডাম কই নামবেন? রিক্সাওয়ালা কতটা সামনে তাকিয়ে বলল। তখন ম্যাডাম আমার ঠোঁটের থেকে কিছুটা দূরে সরে গেল। ম্যাডাম রিক্সাওয়ালাকে বলল, ওই যে সামনে গেটের কাছে রাখেন। তারপর রিক্সা গেটের সামনে থামলো। তখন ম্যাডাম বলল, আমি ভাড়া দিচ্ছি, তোমায় দিতে হবে না। তারপর ম্যাডাম ভাড়া দিয়ে সাথে সাথে চলে গেল। আর আমি সেখানে ভাবতে লাগলাম, কি করছে এগুলো ম্যাডাম? এমন সময় কোত্থেকে যেন ফাহাদ এসে বলল, বাহ দোস্ত, ভালোই চলছে তাহলে। কি ম্যাডামের সাথে প্রেম? প্রেম? আবার সিনিয়রের সাথে? আমি করতাম না। তাহলে ম্যাডামের সাথে কি করে আসলি, তাও আবার এক রিক্সায়? আমি উঠতে চাইনি, জোর করে নিয়ে এসেছে। কিভাবে যে সিনিয়র ম্যাডামকে ঘাট থেকে নামাই বুঝতেই পারছি না। কেন, ম্যাডামের সাথে তোকে সেই মানাবে। তাছাড়া ম্যাডাম দেখতেও তো ভালো। বিয়ে করি, তারপর সাব্বিরের মতো আমার শিশু হাতগুলো কাপড় কেচে কান্না করুক। যেটা করতে বলবে সেটা করতে হবে। আমি ভাই নাই। ঠিক আছে, তুই যা বুঝিস। এমন সময় কোত্থেকে যেন ফারহানা এসে বলল, কি বোঝাবুঝি করছিস? এই যে ম্যাডাম। তখন ফাহাদকে কিছু বলতে না দিয়ে আমি বললাম, না কিছু না, চল ক্লাসের সময় হয়ে এসেছে। না, এখনই তো ফাহাদ বলছিল ম্যাডাম কি হয়েছে। ফাহাদ বলল যে আসলে আকাশের নাকি আজকে পড়া হয়নি, তাই ম্যাডাম যে রাগি, পড়া না পারলে যে কি করে। ও কথা ঘুরিয়ে সেটা বলল। আমি বললাম, চল ক্লাসের সময় আসছে, দেরি করা যাবে না। তারপর ফাহাদ, ফারহান আর আমি ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পর ম্যাম আসলো। তারপর ম্যাডাম কালকের পড়া থেকে কিছু লিখতে দিল। আমি যতটুকু পারি ততটুকু লিখতে লাগলাম। তারপর ম্যাডাম সবার খাতা নিয়ে নিল। ম্যাডাম খাতা দেখে সবাইকে ফিরিয়ে দিল। আমার খাতা খুলে দেখে যে আমার খাতায় বড় করে লেখা, আজকে কলেজ শেষে গেটে অপেক্ষা করবে, না হলে তোমার বাসায় চলে যাব। আমার লেখা দেখে ম্যাডাম আমার দিকে তাকালো। ম্যাডামের দিকে তাকাতে ম্যাডাম মুচকে একটা হাসি দিয়ে চোখ টিপ মারলো। কি লজ্জা মেয়ে রে বাবা। তারপর ম্যাম ক্লাস নিয়ে চলে গেল। আমি আর ফাহাদ একে একে সব ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে গেটের কাছে আসলাম। সেখানে আসতে আমি থেমে গেলাম। তখন ফাহাদ বলল, কিরে থামলি কেন? চল। না তুই যা, আমার কাজ আছে। তোর আবার এখানে কি কাজ? আছে, তুই যা, আমি পরে যাব। ঠিক আছে। তারপর ফাহাদ চলে গেল। তখন আমি গেটে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ম্যাম আসছে না। আমি গেটে অপেক্ষা করছি। এমন সময় ফারজানা এসে বলল, কে কি করিস এখানে? আর ফাহাদ কই? ও চলে গেছে, আমার একটু কাজ আছে। চল ফুচকা খাই। না রে, তুই যা। আমি একা খাবো না, তোকেও খেতে হবে আমার সাথে। এই বলে ফারজান আমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে যায় ফুচকার দোকানে। সেখানে গিয়ে ফারজানা ফুচকা দিতে বলল। তারপর দুজনে ফুচকা খেতে লাগলাম আর এসে এসে কথা বলছিলাম। এমন সময় ম্যাম কলেজ থেকে বের হলো। তাকে দেখে আমি গেটে নেই। ম্যাডাম এক প্রকার রেগে গেল। তখন ম্যাডামের চোখ গেল ফুচকার দোকানে। তাকে দেখে ফারজান আর আমি হাত ধরে এসে এসে কথা বলতে বলতে ফুচকা খাচ্ছি। এটা দেখা মাত্রই ম্যাডাম চরমভাবে রেগে যায়। তারপর আমাদের সামনে এসেই রাগে ফুঁসতে লাগে আর আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। আমি সামনে তাকিয়ে দেখি ম্যাডাম রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। এটা দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। তখন ফারহানা বলল, তুমি ওকে এখানে নিয়ে এলে কেন? আর কে সাহস দিল তার হাত ধরার? ম্যাডামের কথা শুনে আমি আর ফারহানা অবাক হয়ে গেছি। ম্যাডাম আমাকে বলল, আমি তোকে কি বলছি কলেজ শেষ করে আমার জন্য অপেক্ষা করবি, আর তুমি সোজা চলে আসলে একে নিয়ে ফুচকা খেতে? তোর কত সাহস! একে নিয়ে ফুচকা খাচ্ছিস, আবার হাত ধরে হেসে হেসে কথা বলছিস। কে সাহস দিল তোকে এত? এটা শুনে আমি আর ফারহানা দুজনে আরও অবাক হয়ে গেলাম। আর ম্যাডাম তো খুব রেগে আছে। ফারহানা কিছুটা বুঝতে পারছে যে ম্যাডাম আমাকে ভালোবাসে। আর হাত ধরে থাকাতে ম্যাডামের জেলাস ফিল হচ্ছে। আর সকালে কলেজের সামনে আমি আর ফাহাদ ম্যাডামকে নিয়ে কথা বলছিলাম। তাই তখন ফারহানা বলল, আসলে ম্যাডাম আকাশকে আমি নিয়ে আসছি। কলেজ শেষে দেখি আকাশ একা একা দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম তাকে নিয়ে ফুচকা খাই। আকাশ আসতে চাচ্ছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। আর ম্যাডাম, আমাদের নিয়ে অন্য কিছু ভাইবেন না, আমরা খুব ভালো বন্ধু, তাছাড়া অন্য কিছু না ম্যাডাম। ফারহানার কথা শুনে ম্যাডাম চিন্তামুক্ত হলো। তারপর বুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস ফেললো। তারপর চুপ করে কি যেন ভাবতে লাগলো। কিছুক্ষণ ভাবার পর বলল,
সরি, আমার একটু রাগ বেশি। তোমাদের দেখে মাথা ঠিক ছিল না আমার, তাই রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি। সরি। সমস্যা নেই ম্যাডাম, বুঝতে পারছি। আসেন ফুচকা খাই। না, তোমরা খাও। আরে আসেন না। তারপর ফারহানা ম্যাডামের হাত ধরে একটা চেয়ারে বসিয়ে দিল। তারপর ফুচকা দিতে বলল। এদিকে আমি তো কোনো চিন্তা ছাড়াই আমার মতো করে খেয়ে যাচ্ছি। ফ্রি বলে কথা, কে ছাড়ে? তাই কোনো কথায় কান্না দিয়েই খেতে লাগলাম। তারপর সবাই মিলে খাওয়া শেষ করলাম। ম্যাডাম বিল দিতে চাইলে ফারহানা বিল দিয়ে দেয়। তারপর ম্যাডাম ফারহানাকে বাসায় চলে যেতে বলে। আমাকে নিয়ে চলে এলো হাঁটতে হাঁটতে। তখন আমি বললাম, কলেজ শেষে কী কারণে অপেক্ষা করতে বলেছিলেন? তোমার সাথে যাব বলে। কেন, নিজের রাস্তা দেখেননি? নিজে যেতে পারেন না? পারি, তোমার সাথে যেতে ভালো লাগে। ব্যাপার কি, কিছুই তো বুঝলাম না, বলুন তো। এখনো যদি না বুঝে থাকো তাহলে আর একটু অপেক্ষা করো, সব বুঝে যাবে। না হলে বুঝিয়ে বলবো। আমি অপেক্ষা করতে পারবো না, কি বলার এখনই বলুন। মন দিয়ে ভালো উত্তরটা পেয়ে যাবে। পরীক্ষা আসলেও ভাবি না, আর এখন ওদের ভাবতে চাই না। তখন ম্যাডাম একটা রিক্সা ডাক দিল। ম্যাডাম রিক্সায় উঠে বলল, কি হলো, এসো। এখনই না বলেন হেঁটে যাবেন, হাঁটতে ভালো লাগে। রাস্তা ফাঁকা, কোনো লোকজন নেই, গাড়ি নেই, তাই রিক্সায় এখন মনে হয় ভালোই সময়। কিন্তু আমি। কোনো কথা নয়, ওঠো রিক্সায়। তারপর আমি বাধ্য হয়ে রিক্সায় উঠলাম। রিক্সায় উঠলে রিক্সা চলতে লাগলো। তখন ম্যাডাম আমার হাত ধরে কাছে আসলো, একদম কাছেই চলে আসলো। তখন আমি বললাম, কি করছেন, দূরে যান। দূরে গেলে কাছে টানে, কাছে গেলে আরও কাছে টানে। কি এক অদ্ভুত নেশা, মাতাল করার মতো। তোমার নেশায় আসক্ত আমি। এত আসক্ত হওয়া ঠিক নয়, ক্ষতি হবে আপনার জীবনে সব কিছুর। তাই আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। হোক না, তাতে ক্ষতি কি? এই বলে ম্যাডাম ধীরে ধীরে আমার ঠোঁটের দিকে মুখ নিয়ে আসতে লাগলো। আমি কিছু বলার আগে ম্যাডাম ঠোঁট জোড়া এক করে দিল। আমার শরীরে 420 ভোল্টে শক খেয়ে গেল। এই প্রথম কোনো নারীর ছোঁয়া পেলাম। কি এক অনুভূতি, তা যেন বোঝাতে পারবো না। প্রায় 2 মিনিট পর ম্যাডাম ঠোঁট ছেড়ে দিল। ঠোঁট ছেড়ে দিতেই আমি হাঁপাতে লাগলাম, সেও হাঁপাতে লাগলো। আমি রিক্সা থেকে একটু বাইরে তাকালাম। আচ্ছা দেখলাম, তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি বাইরে তাকিয়ে দেখি আমার আব্বু। এটা দেখে তো আমার প্রাণ যায় যায় অবস্থা। আমি চরমভাবে ভয় পেয়েছি। আমাকে এরকমভাবে ভয় পেতে দেখে ম্যাডাম বলল, কি হলো, ওইদিকে কি দেখছো আর এরকম করছো কেন? আমার আব্বু। এই বলে আমি আঙ্গুল দিয়ে ম্যাডামকে আমার আব্বুর দিকে দেখে দিলাম। এদিকে আমার আব্বু, সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আবার একদিক দিয়ে খুশি হয়েছে, কেননা আমাকে বিয়ে দিতে চেয়েছিল খুব শীঘ্রই। এদিকে আমার ম্যাডামের মধ্যে কোনো রিয়াকশন দেখলাম না। তারপর ম্যাডাম সোজা রিক্সা থেকে নেমে আমার আব্বুর দিকে যেতে লাগলো, আর আমি অপলকভাবে ম্যাডামের দিকে তাকিয়ে রইলাম। তারপর ম্যাডাম সোজা আমার আব্বুর কাছে চলে গেল। ম্যাডাম প্রায় 5 মিনিট কথা বলল। এদিকে আমি রিক্সা থেকে সব দেখতে লাগলাম। তারপর ম্যাডাম 5 মিনিট কথা বলে আমার আব্বু চলে গেল। এটা দেখে আমি অবাক। আব্বু কিছু না বলে চলে গেল, এটা কেমনে সম্ভব ভাই? তারপর ম্যাডাম এসে রিক্সায় বসলো। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি আব্বুকে কি বললেন যে আব্বু কিছু না বলেই চলে গেল? আমি বলেছি আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমরা বিয়ে করতে চাই, আরও অনেক কিছু। আজ বাসায় গেলে আমি নির্ঘাত শেষ। বাসায় যাও, কিচ্ছু করবে না। আর বিকেলে তোমার জন্য সারপ্রাইজ আছে। সেটা কি? সেটা বিকেলেই দেখতে পারবে। তারপর ম্যাডাম আর আমি চলে এলাম আমাদের বাসার সামনে। ম্যাডাম আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি ভয়ে ভয়ে বাসায় চুপি চুপি ঢুকতে লাগলাম। লোকে বলে না, যেখানে সন্দেহ হয় সেখানে বাঘের ভয়ে। আমি ড্রয়িং রুমে ঢুকেই দেখি আব্বু আম্মু বসে আছে। আমি আব্বুকে দেখে একটু ঢোক গেলাম। আমার আব্বু ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। আমি ওখানে গেলাম। আমাকে দেখে আব্বু কিছু বলল না, চা খাওয়ায় আবার মনোযোগ দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আমার যেন নিজেকে বিশ্বাস হচ্ছে না আমার আব্বু কিছু বলল না। তারপর আমি মাথা নিচু করে আস্তে করে রুমে চলে এলাম। এদিকে আমার এরকম অবস্থা দেখে আব্বু আম্মু ফিক করে এসে দিল। তখন আমার আব্বু আমার আম্মুকে বলল, আকাশের চেহারাটা দেখার মতো হয়েছে। মেয়েটা কেমন দেখতে গো? একদম পরীর মতো, আকাশের সাথে বেশ মানাবে। বিকেলে আসলেই দেখতে পারবে। আমিও ভাবছিলাম আকাশের বিয়েটা দিয়ে দেব। যাক, ভালোই হলো। আগে থেকে আমার ছেলের পছন্দ হলো। আমি না দেখলে তো কিছুই জানতে পারতাম না। এদিকে আমি আমার রুমে এসে একটা জোরে নিঃশ্বাস ফেললাম। ভাবতে লাগলাম, আব্বু আম্মু কিছু বললো না কেন? কেমন যেন একটা খটকা লাগলো আমার মনে। আমি ভাবলাম ম্যাডামের কথাটি সত্যি হলো, কেউ কিছু বললো না বাসায়। অত ভেবে কাজ নেই, আমি বেঁচে গেছি জ্বর থেকে, এটাই অনেক। এটা ভেবে আমি ফ্রেশ হলাম। তারপর বাইরে না বেরিয়ে রুমে শুয়ে থাকলাম আর ম্যাডামের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে লাগলাম। আমি ম্যাডামের সাথে কাটানোর সময়গুলো ভাবতে ভাবতে এক অজানায় হারিয়ে গেলাম।
তারপরে আমি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে আমার ঘুম পাতলা হয়ে আসলো, মুখে কারো গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। আমি শ্বাস নিতে পারছি না, আমার মুখ যেন বন্ধ হয়ে গেছে। আমি শ্বাস নিতে না পেরে চোখ খুললাম। চোখ খুলে দেখি ম্যাডাম তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোড়া বন্ধ করে দিয়েছে। এটা দেখে আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম, অবাক হয়ে গেলাম। ম্যাম ম্যাম আপনি এখানে? তো কে থাকবে শুনি? আপনি এখানে আর বাড়িতে কিভাবে আসলেন? সারপ্রাইজ দিতে আসলাম, আমার বিয়ের সারপ্রাইজ। মানে? তাহলে শোনো। ফ্ল্যাশব্যাক। যখন আমার আব্বুর কাছে গিয়েছিল, তাকে সালাম দেয়। আমার আব্বু সালামে জবাব দিয়ে বলে, ভালোবাসো আমার ছেলেটাকে? খুব ভালোবাসি। পারবে তো সারা জীবন আমার ছেলেটাকে আগলে রাখতে? আপনাদের দোয়া থাকলে অবশ্যই পারবো। আমার দোয়া সবসময় তোমাদের উপর আছে। আজকে বিকেলে তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় এসো। আমার ছেলে তোমাকে ভালোবাসে আর আমি তোমাকে মেনে নিব না তা কি করে হয়? আর একটা কথা, কি? আকাশকে কিছু বলবে না, আমি দেখতে চাই ও বাসায় গিয়ে কি করে। ঠিক আছে। এই ছিল ঘটনা। এবার বর্তমানে ম্যাডামের কথা শুনে আমি থ হয়ে গেছি। তখন ম্যাডাম আমাকে বলে, একটা সত্যি কথা বলবে? বলেন। তুমি কি আমাকে কখনোই ভালোবাসো নাই? ম্যাডামের কথার কি উত্তর দিব তা ভেবে পাচ্ছি না। এমনটা না যে আমি ম্যাডামকে ভালোবাসি না, কিন্তু কোনো এক অজানা কারণে ম্যাডামকে বলতে পারছি না। এজন্য কবি বলেছেন, সিনিয়র মানে ক্রাশ খেতে হবে। দেখলে হাজারবার ক্রাশ না খেলেও পড়বে তুমি প্রেমে। না দেখতে চাইলেও দেখবে তুমি লুকিয়ে। কোনো এক সময় বুঝে যাবে পড়ে গেছো তুমি তার প্রেমে। ইস, আমার যদি এমন একটা ক্রাশ থাকতো, কি আর কমো দুঃখের কথা। সিনিয়র তো দূরের কথা, শালা জুনিয়রই কোনো ক্রাশ নাই। পাঠকবৃন্দ, আপনাদের থাকলে বলবেন। কি হলো বলো? না ভালোবাসলে বলো, আমি সবাইকে বুঝিয়ে বলবো। ভালোবাসা জোর করে হয় না, আমি চলে যাব। এটা বলে ম্যাডাম চলো চোখে তাকিয়ে আছে। এই কথা শুনে আমার বুক ধক করে উঠল। ম্যাডামের চোখের পানি ছলছল করতে দেখে আমারও কষ্ট অনুভূতি হয়। তখন সাথে সাথেই আমি ম্যাডামকে জড়িয়ে ধরে বললাম, আমি আপনাকে অসম্ভব ভালোবেসে ফেলেছি। কোনো এক কারণে প্রকাশ করতে পারছি না হয়তো। আপনার কাছে থাকলে আমার এক অজানা অনুভূতি হয়। আপনার কথা ভাবতে লাগলে ভালো লাগে। আপনার সাথে সময় কিভাবে পার হয়ে যায় বুঝতে পারি না। আপনি যখন চলে যাওয়ার কথা বললেন, বুকটা আমার ধক করে ওঠে। আপনাকে হারানোর ভয় পাই। আপনি কাছে থাকলে আপনাকে কিছু বলতে পারি না। আমি আপনাতে আসক্ত হয়ে বিষাক্ত। এগুলো যদি ভালোবাসা হয়, তাহলে আপনাকে আমি অনেক অনেক ভালোবাসি। আমার কথা শুনে ম্যাডামের চোখে জল এসে গেল যে আমি তাকে এত ভালোবাসি। তখন ম্যাডাম আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি এত ভালোবাসো আমাকে? আমি ভাবতে পারিনি। অসম্ভব ভালোবাসি তোমাকে। কখনো সেরে যাবেন না তো? শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবো, কথা দিলাম। যদি কখনো ছেড়ে যান, আমি কিন্তু মরে। আর কিছু বলার আগেই ম্যাডাম তার গোলাপি ঠোঁট দিয়ে আমার ঠোঁট বন্ধ করে দিল। আমিও ম্যামকে রেসপন্স দিতে লাগলাম। প্রায় কয়েক মিনিট হয়ে গেল। দরজার বাইরে থেকে রাব্বি বলল, ভাইয়া তোমাদের নিচে ডাকতেছে আব্বু আম্মু। তারপর আমি ঠোঁট ছাড়িয়ে নিয়ে বললাম, তুই যা, আমরা আসছি। তারপর রাব্বি চলে গেল। ম্যাম আমাকে বলল, আর কখনো মরার কথা বলবে না। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো। আর কিছু বলার আগে আমি চার ঠোঁট এক করে দিলাম। প্রায় আরও 2 মিনিট পর ছেড়ে দিয়ে বললাম, আর কখন এই ধরনের কথা বলবে না। ঠিক আছে, এখন চলো, নিচে ডাকছে। তারপর ম্যাডাম আর আমি নিচে নেমে এলাম। আমি তাকে দেখি একজন মহিলার একজন পুরুষ, ম্যাডামের আব্বু আম্মু হয়তো। তখন আমার চোখ পড়ল আরেকজনের উপর, সে আর কেউই না, মিষ্টি। আমি ভাবতে লাগলাম, মিষ্টি এখানে কি করছে? রাব্বি, মিষ্টি এখানে কি করছে? তুমি মিষ্টিকে চিনো? খুব ভালোভাবে চিনি। মিষ্টি হচ্ছে আমার একমাত্র ছোট বোন। কি বোন? রাব্বি আর মিষ্টি তো। আমি জানি, বলতে হবে না। রাব্বি আর মিষ্টি দুজন দুজনকে ভালোবাসে, এটা ওরা বলেছে। এমন সময় ম্যাডামের আব্বু বলল, বিআই সাহেব, আমি চাই আজকে ওদের বিয়েটা দিয়ে দেই, আর পরে না হয় বড় অনুষ্ঠান করা যাবে। ঠিক বলছেন, আমিও এটাই ভাবছিলাম। আর আমাদের কি হবে? তোদের কাবিননামা হয়ে থাকবে, বড় হয়ে যখন চাকরি করবে, প্রতিষ্ঠিত হবে, তারপর অনুষ্ঠান করে নিয়ে আসবে। ঠিক আছে। আমি আমার বন্ধুদের আসতে বললাম। তারপর সন্ধ্যের সময় পারিবারিকভাবেই কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেওয়া হলো আমার সাথে ম্যাডামের, আর রাব্বির সাথে মিষ্টির কাবিননামা। আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি আর ভাবছি, আকাশ রে, আজ থেকে তোর স্বাধীনতা শেষ। আজ থেকে তুই বইয়ের গোলাম হয়ে গেলি। এসব ভাবছি বাসর ঘরের সামনে। আমার বাসর ঘরে যেতে ভয় লাগছে। বুকে কিছু সাহস জুগিয়ে বাসর ঘরে ঢুকে পড়লাম। বাসর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ম্যাডাম এসে আমাকে সালাম দিল।
আমি আর কিছু বলার আগেই আমাকে ধাক্কা মেরে দিল খাটে ফেলে, আমার বুকের উপর উঠে পড়ল। আমি কিছু বলবো তার আগেই 4 ঠোঁট এক। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঠোঁট ছাড়ছেই না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি ম্যাডামের ঠোঁট ছাড়িয়ে নিয়ে হাঁপাতে লাগলাম। এভাবে কেউ কিস করে? এক্ষুনি দম বন্ধ হয়ে আসতো। তো কিভাবে করব? তুই গল্পের নাম কি দিয়েছিস? কি দিয়েছি? এবার দেখবি রাগী ম্যাডামের রোমান্টিক অত্যাচার। রোমান্টিক বউ এখন তোর উপরে রোমান্টিক অত্যাচার চালাবে। এই বলে ম্যাডাম আমার 4 ঠোঁট এক করে দিল। আমিও কম যাই কিসে, রেসপন্স দিতে লাগলাম। আমার রেসপন্স পেয়ে ম্যাম পাগল হয়ে গেল। তারপর আমরা দুজন হারিয়ে গেলাম ভালোবাসার এক অজানা গন্তব্যে। তো বন্ধুরা, আপনারা বিয়ে করে হারিয়ে যান। আর যদি পাত্রী টাত্রী না থাকে বা পাত্র না থাকে, বলবেন, ম্যানেজ করে দেব। কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, গল্পটা কেমন হয়েছে এটাও জানাবেন। তৈরি থাকবে নতুন কোনো গল্পে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।